ভাই ওপরে কোথাও দেখতে পেয়েছে। সাহসে আমাদের সবার সাথে পরিচয় হয়ে গেল, মানে সরি পরিচয় না, আমি ওরা গেট নাম্বার 4 এ দাঁড়িয়ে। হ্যাঁ ইয়েস। এই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, না সরি হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান। এখন আর আফটারনুন নেই, ইভিনিং হয়ে গেছে প্রায়, একদমই 3টের পরে বেরোলাম আমরা। আমাদের বেরোনোর কথা ছিল একটা, সেটা কখনোই পসিবল হবে না, এটা নর্মাল ব্যাপার। জাস্ট 3টেতে বেরোলাম, বেরিয়ে এখন আমরা আজকে শুধু ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়েছি। লাঞ্চ করবো বাইরে থেকে, কারণ যেহেতু ওরা আজকেই চলে যাবে, তো আজকে দিনটা সময় পাবো একটু সবার সাথে একটু মজা করার। তারপর তো আর এখানে সময় পাবো না, তারপর আমার ফ্রেন্ডস আছে তাদের সাথে গল্প আড্ডা করে সেটার সময় পাবো। তো আমরা একবারে ডিরেক্ট না উবের নিয়ে নিয়েছি, কারণ সিসিটিভিতে নর্মাল যেতে যা টাইম লাগবে যেমন করে যাবো, তার থেকে আমার মনে হয় উবেরে যাওয়াটা বেটার। আমরা একদম উবের নিয়ে নিলাম, ডিরেক্টলি আমরা চলে যাব সিসিটিভি। সেখানে গিয়ে আমরা কিছু ছুটকারা খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের আজকে প্রেফারেন্স ভাত বা রাইস বা রুটি এরকম কিছু নয়, কিছু খেলেই হলো এরকম একটা ব্যাপার আছে। তো সেই জন্য ওখানে অনেক অপশন আছে, বার্গার কিং বা ম্যাকডোনাল্ডস বা কেএফসি আরও আদার্স অপশনস রয়েছে, সেই জন্য ওইটা নেওয়া। তারপর তো কারণ ইকো পার্কে খাওয়ার অপশনটা খুব কম, তো সেই জন্য এখন অনেকটা দেরিও হয়ে গেছে, এখন না খেয়ে যাওয়াটাও চাপ, কারণ মাথায় খাওয়ার চিন্তা থাকবে, আবার এসে ওরা বেরোবে। তো সুতরাং একবারে আমরা সিসিটিভি যাবো, সেখান থেকে খেয়ে দিই, দেন একবারে ব্যাক করবো। তো জাস্ট এই বেরোলাম। আর রুডি আর ভাই গেছে বাইকে আসবে, তার একটা কারণ, ভাইয়ের সকালবেলা বাইকে একটু প্রবলেম করছিল, তো দ্যাটস ওয়াই ভাই বাইকটা দিয়ে এসছে দোকানে। তো বলছে ব্যাটারিতে একটু প্রবলেম করছে, তো সেই জন্য রুডি আর ভাই আসবে একবারে বাইকে। ভাই একবারেই বেরিয়ে গেছে, ভাই এখান থেকে একবারে ডিরেক্টলি সিসিটিভি থেকে ইকো পার্ক থেকেও একবারই চলে যাবে। আর ওরা আমাদের সাথে বাড়িতে আসবে, বাড়িতে এসে ওরা লাগেজ গুছিয়ে গেছে, দেন এখান থেকে আবার বেরোবে। আমরা হয়তো বেরোতে পারি ওদের সাথে, ওদের ছাড়তে আসতে পারি, আই ডোন্ট নো যে আসবোই কিনা, কারণ সন্ধে আমাদের আবার বেরোনো হতে পারে, আর আমাদের গ্যাট তো রয়েছে বেরোনোর। তো চলো আপাতত যাই সিসিটিভি গিয়ে ইকো পার্ক গিয়ে সবার সাথে ঘোরা মজা করে আজকের দিনটা শেষ হবে। আজকের দিনটার পর তো আবার আমরা আলাদা, তবে ওদের টাইমটা একটু কম দিতে পেরেছি, এটাই যা, আর কিছুই না। কারণ যে এরকম ভেবে ভাবনা চিন্তা করে টাইম দেবো ডিসাইড করেছিলাম, সেটা করে উঠতে পারিনি, এটাই একটা দুঃখের, তাই আর কিছুই না। কারণ কারণটা না হয় না জানাই থাক, পরে কখনো বলে দেবো কারণটা। আমরা অবশেষে আমাদের সময়ের গণ্ডি পার করে স্ন্যাক্সের টাইমে পৌঁছালাম লাঞ্চ করতে, তাও আবার 100 মাইল দূরে সিসিটিভিতে। এত কাছাকাছি এত কিছু থাকতে সেগুলো আমাদের চোখে পড়লো না। আমাদের কাণ্ড কারখানা দেখে আমরাই মাঝে মধ্যে কুলকানারা খুঁজে পাই না। তারপর আবার চিন্তা ভাবনা করতে করতে তো তোলপাড় কাণ্ড। এবার আসি নানামুনি নানা মতের প্রসঙ্গে। এতক্ষণেও কেউ ঠিক করে উঠতে পারলো না যে আমাদের লাঞ্চটা কি হবে এক্স্যাক্টলি। এদিকে ডেস্টিনেশনে পৌঁছে সবাই সবার মত দিতেই ব্যস্ত। ওই যে বললাম, অনেকগুলো ব্রেনের ঘিলু এক জায়গাতে হলে যা হয়, সবকটাই তো আনস্টেবল, কিভাবে একটা সলিউশনে আসবে বলো। তারপরে আমরা ডিসাইড করলাম আগে ভেতরে ঢুকে একটুখানি ঘুরে তো আসি, তারপরে ডিসাইড করবো কি খাবো না খাবো। এবার আমরা অবশেষে ঠিক করতে পারলাম ঘুরতে ঘুরতে যে আমরা ম্যাকডোনাল্ডসেই আসবো, আর আমাদের আজকে লাঞ্চে থাকবে বার্গার আর কফি। যাই হোক, এদিকে মামুন সময় নষ্ট না করে একটা কাজের কাজ করে আসলো, সেটা হচ্ছে চট করে গিয়ে খাবারটা অর্ডার করে দিয়ে চলে আসলো, কারণ আসতেও তো সময় লাগবে। এদিকে আমাদের গল্পের ঝুলি থেকে সাহিত্য রচনা করতে করতে আমাদের খাওয়ার এসেও হাজির। আমাদের ড্রিঙ্কস এর মধ্যে ছিল কোল্ড কফি আর ছিল শেক, আর কোল্ড কফি গুলো স্টাফিংটা দেখি না জাস্ট আমার মাথায় আছে, ও পুরো ক্রিমি টেক্সচার, একদম কি সুন্দর ফুলের মতন করে সাজিয়ে দিয়েছে। দাঁড়াও আগে বার্গার গুলো খোলা যাক, আর দাঁড়ানো যাচ্ছে না, জোর খিদে পেয়েছে। আমার কখনো কখনো মনে হয় আমাদের সবকিছু চিন্তা ভাবনা করতে করতে একটা সাহিত্যিক তার সমস্ত বইটা কমপ্লিট করে ফেলতে পারবে, বুঝলে তো। এইদিকে আমাদের মাংসাশী প্রাণীদের জন্য চলে এসছে চিকেন বার্গার। যদিও এই বার্গার ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না, তবে সবার মতামতে এবার খেয়েই নিলাম। আর ভেজিটেরিয়ানের জন্য আসলো পটেটো টিক্কা বার্গার। সিসিটিভি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তোমরা তো দেখলাম, আমি মানে পাগলের কথা বলছি মনে হচ্ছে আজকে। যাই হোক, এখন আমরা যাচ্ছি ইকো পার্কে। আজকে তো যাওয়ার কথাই ছিল, আর ওরা একটু দেখবেও বলছিল ইকো পার্কটা ঘুরে। ভালোই হলো, এই সময়টা হলে কি হয়, একটু ঠান্ডা ঠান্ডাও থাকে, রোদটাও কম থাকে, আর লাইট ফাইটসগুলো অন হয়ে যায়, দেখতে ভালো লাগে। আমরা দেখো ওখানে বসে বসেই আমি তোমার উবের বুক করে দিয়েছি, তো বেশিক্ষণ টাইমও নেয়নি। এখানে তো ইনস্ট্যান্ট উবের নিয়ে নেয়, এটা একটা সব থেকে ভালো জিনিস। এখানে ওয়েস্ট সাইডও রয়েছে, এখানে কালেকশন যা দুর্দান্ত না, আমি একটা নিয়ে গেছিলাম আপার লোয়ার, খুব ভালো, এখানকার ওয়েস্টার্ন কালেকশন খুব ভালো, তাই এটা
যেতে হচ্ছে। কোল্ড কফি নিয়েছিলাম, কোল্ড কফিটা নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে, নাহলে অনেকক্ষণ দাঁড়াতে হতো। আর এমনিও দাঁড়াতে হচ্ছে কারণ আমরা নেমে আসতে অনেকটা টাইম লেগে গেল। আমরা যেহেতু উবেরে এসেছি, আমরা পৌঁছে গেছি অনেক আগেই। আর ভাইরা তো গাড়িতে আসছে, পার্ক করতে করতেই তো মাথায় হাত। আর ইকো পার্কের একটা গেট এক প্রান্তে তো আরেকটা গেট অপর প্রান্তে, সেটা তো জানোই। আর এদিকে দেখো আমাদের টিকিট কাটাও কিন্তু হয়ে গেছে। এদের জন্য এখন আমরা অধীর অপেক্ষায় আছি। আর কত লোকজন আজকে দেখো এখানে। আমি সন্ধ্যেতে কখনো ইকো পার্কে আসেনি, সকালে যদিও এসেছি, তবে আমরা অনেক দিন থেকে এখানে আসবো ভাবছিলাম, কিন্তু আসা আমাদের হয়ে ওঠেনি। ভালোই হলো, একসাথে সবাই মিলে আসলাম, মজাটাও বেশি হবে, তাই না? চারিদিকটা কত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, দেখো কত লোকজনের ভিড় এত রাতেও। এই লোকজন যদিও কাছাকাছি থাকে, কারণ বেশি দূরের লোকজন তো এত রাত্রেবেলা এখানে থাকাটা সম্ভব হয় না। আর যেহেতু এই সময়টা ফেস্টিভ মোড, তাই লোকজনের ভিড়টা অনেক বেশি। দেখো ছোট থেকে বড় সবাই এখানে কি সুন্দরভাবে ঘোরাঘুরি করছে। আবার অনেককে দেখলাম বেরিয়ে যেতে, কারণ যারা অনেক দূর থেকে এসেছে তাদের তো আবার বাড়ি ফেরার তারা আছে, তাই না বলো? তবে এত কাজের মাঝে ওই ছোট ছোট ফেস্টিভ গুলোতে যখন মানুষজন একসাথে হয়ে এত আনন্দ মজা করে না, সেটার একটা আলাদাই অনুভূতি থাকে, তাই না বলো? আর এই দিক থেকে ওই যে আইল্যান্ডটা কত সুন্দর লাগে না, পুরো সবুজ গ্রিনারি রাখছে। আর এখানে বোটও রয়েছে চালানোর জন্য, অনেকে চালাচ্ছেও যদিও। তবে আজ আর রুডিকে সেই জন্য বায়না করবো না, কারণ রাত্রি হয়ে গেছে আর ও একটু এইসব বোট টোটে ভয় পায়, তাই আজ আর সেই বায়নাটা নাই বা করলাম, তাই না? তবে চড়তে তো আমারও ইচ্ছা করছে। আর সব থেকে বড় কথা ওই ক্রুজটা আছে না, ওই ক্রুজটাকে আরো সুন্দর লাগে। আর ওই সবুজ আইল্যান্ডটাকে তো দুর্ধর্ষ লাগছে। ক্রুজটার দিকে আমার চড়তেও ইচ্ছা করছে, কিন্তু কি করা যাবে। তবে এই ক্রুজটা না ছেড়ে দিয়েছে, এত সুন্দর করে লাইটিং দিয়ে ক্রুজটা সাজানো হয়, দেখলেই ভালো লাগে। আর এদিকে দেখো সবাই বোটিং করতেও ব্যস্ত কিন্তু আজকে। জানি না ক্রুজের ভাড়াটা কেমন, কখনো একবার তোমাদেরকে বলবো। আর এদিকে দেখো জলের স্রোতে এই বোটগুলো কেমন করে ওপর নিচ করছে, দেখেই কেমন ভয় লাগছে, তাই না? তবে আমার কিন্তু এই বোটিং বা কোনো কিছু এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। তবে এই বোটগুলো দেখে একটু ভয় লাগছে, কেমন করে র্যান্ডামলি এরকম করে আপ ডাউন করছে জলের তোড়ে। তবে এই ক্রুজটা কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে ঘোরায়, দেখো কি দুর্ধর্ষ লাগছে। আর এই সুন্দর করে লাইটিং দিয়ে সাজানোর জন্য ক্রুজটাকে আরো বেশি সুন্দর লাগে জলের ভেতরে। আসলে জলের মধ্যে পুরো লাইটের রিফ্লেকশনটা পড়ে আর সেটা চলতে থাকে, সেটা দেখতে মনে হয় আরো বেশি সুন্দর লাগে, মনটা পুরো জুড়িয়ে যায় একদম। আমরা এবার এসে পৌঁছলাম জাপানিজ টেম্পলটার ভেতরে। ভাই বললো সকালে নাকি আরো সুন্দর লাগে দেখতে এখানটা। আমি যদিও জানি না এখানে কি কি আছে, তবে আজ সবটাই পায়ে হেঁটে ঘুরে দেখবো ঠিক করেছি সবাই। আমাদের তো আবার এনার্জি শেষ বলে কিছুই নেই, সেটা তো জানোই। আর এই যে চারিদিকে গাছগুলো দেখছো না, সেগুলো নাকি খুব সুন্দর করে ফুলে একদম ভরে থাকে, সেটা সকালবেলা নাকি বেশি সুন্দর দেখতে লাগে। যদিও টেম্পলটা যাওয়ার জন্য না অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, আর সবাই ব্যাপারটা জানে না খুব একটা, তাই খুব একটা লোক বেশির ভেতরে ঢুকছে না। আর রাস্তাগুলো না একটু অন্ধকারই বলতে পারো, যে পুরো ইকো পার্কের এটা বলতে পারো একটু আলাদা জোন টাইপসের করে রেখে দিয়েছে। রাস্তা পুরো অন্ধকার, রাস্তার মধ্যে একটা করে স্পটলাইট লাগিয়ে দিয়েছে, যেন রাস্তায় লোকজন যেতে কোনো অসুবিধা না হয়। আর চারিদিকে ওদের যে জাপানিজের সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে সেইগুলো দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, ডেকোরেট করে রেখে দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর একটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি জানো তো, এই জায়গাটা ঢোকার পরে বুঝতে পারলাম জায়গাটা এত শান্ত, এত পিস লাগছে, শুধু ভেতরে যারা কথা বলছে সেটাই শোনা যাচ্ছে। দাঁড়াও, এরপর একটা সুন্দর জায়গার ভেতর থেকে এন্ট্রি নিতে হবে। দেখো, আর ওইটা ভাই ভিডিও ক্যামেরা করতে করতেই ঢুকছে একবার। রুডি তো দেখে বলছে যে এখানে নাকি প্যান্ডেল করেছে। এটা প্যান্ডেল দেখে কারোর মনে হচ্ছে, ওর নাকি দেখে প্যান্ডেল মনে হচ্ছে। কি বলবো বলো, মাথার মধ্যে কখনো কখনো ভূত চাপলে যা তা বলে দেয় আর কি। এই এরপর টেম্পলটার ভেতরে ঢুকবো। এটা টেম্পলটার একদম সামনে চলে এসেছি একেবারে। আর সত্যি কথা বলতে জানো তো, একটা অদ্ভুত জিনিস আমি সত্যি রিয়েলাইজ করলাম, বাইরে থেকে যে কথাবার্তাগুলো হচ্ছে সেই কথাবার্তাগুলোর কিছুই কিন্তু ভেতরে খুব একটা শোনা যাচ্ছে না একদমই। আর জাপানিজের যে কোনো টেম্পলে ঢুকলেই তোমরা দেখতে পারবে একটু শান্তই থাকে সবকিছু। এই জন্য লোকজন খুব কম কথাও বলছে, খুব একটা চিৎকার চেঁচামেচিও করছে না, খুব শান্তই লাগছে ভেতরটা। এটা ইকো পার্কের ভেতরের একটা সেক্টরেই নর্মাল ভাবে করে রেখেছে, কিন্তু বিশ্বাস করো বাইরের যাবতীয় আওয়াজ যা কিচ্ছু শোনা যাচ্ছে না ভেতরে, পুরো সাইলেন্ট লাগছে একদম, পুরো সাউন্ড প্রুফ করা। আর একদম শুধু ভেতরের আওয়াজটাই শোনা যাচ্ছে, আর কিচ্ছু শোনা যাচ্ছে না। আর ওই যে বেলটা বাজছে, আর বেলটার আওয়াজটাই শুধু শোনা যাচ্ছে। এবার একটা ইন্টারেস্টিং জায়গায় ঢুকলাম, এটা হচ্ছে ফটো সেশন জোন বলতে পারো এখানকার। সবকিছুই ঠিক ছিল যদি লাল আলোটা না থাকতো, কারণ লাল আলোটায় না আমার একটু ফোবিয়া আছে, কেমন হন্টেড ফিল হয়। যদিও এখানে সবাই আছে। কোথায়? হ্যাঁ গ্রিন এই পাশটা। ইয়েস আমরা এখন ইকো পার্কের এই
আইফেল টাওয়ারের সামনে আছে, কিন্তু মানে এটাই বলার, এটাকে দূর থেকে দেখাটাই বেটার এখন, কারণ কবে গিয়ে পৌঁছাবো, কবে দেখতে পারবো এক্স্যাক্টলি আইফেল টাওয়ার, সেটা চিন্তার বিষয়। এই আপাতত ইকো পার্কেরটা দেখে নিজের স্বাদ মন সমস্ত কিছু ভরাই। হ্যাঁ, আমি এই গাড়িগুলোর কথাই বলছিলাম, এগুলোতে নিলে আমরা আরো আগে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে হবে। হ্যাঁ, না অন্য বললে দাঁড়াবে না, ওরা দাঁড়ায় না, হ্যাঁ ওদের হয়তো কিছু পার্টিকুলার পয়েন্ট আছে। ওদিকে মামুনরা তো সাইকেল নিয়ে বেরিয়েছে, ওরা জানি না হয়তো পৌঁছেও গেছে। আইফেল টাওয়ারটাতে না লিফটের ব্যবস্থা আছে, মেবি অনেকটা উপরে যাওয়া যায়, আমরা জানি না, আর এখন চড়তেও চাই না। তো আপাতত এই আইফেল টাওয়ার দেখে মন ভরাই, চলো এগোই। আর আশেপাশে যে রিসর্টগুলো রয়েছে সেগুলো তো আমাদের ধারণার বাইরে, ওগুলোকে আমরা ধরতে ছুটে কিছুই করতে পারবো না, মানে অকাদের বাইরে একদম। চলো এগোই, ওই দিকটা যাওয়ার ইচ্ছা আছে, যদি যেতে পারি তো ভালো কথা, চলো। বাট তবে আজকে এত ভিড়, অ্যাকচুয়ালি এই সময়টাতে ভিড়টা একটু বেশিই হয়। মামুনরা কাছে ঘুরতে ওইদিকে, আর আমি ভাই এদিকে দুদিকে, আমরা সবাই একটু বসলাম এই ফাউন্টেনটার এখানে এসে, যে দিকটা ওই যে তাজমহল রিসর্ট এইসব ব্যাপারগুলো আছে ওই সাইডটা, কারণ আমরা অলরেডি ওই সাইডটাতে ঘুরে চলে এসেছি, ওই আইফেল টাওয়ারে ওই সাইডটা ঘুরে চলে এসেছে। আর ওখানে যে আমরা গেলাম একটা জাপানিজ টেম্পলে, সেটা দেখলি। এই সাইডটাতে কী আছে সেই সাইডটা আমাদের একটু দেখার ইচ্ছা আছে। তবে ওই গোল রাউন্ড মতো যে ব্যাপারটা, ওটাতে পরে কোনো একদিন এসে ঘোরা যাবে, এখন তো হবে না। তো এদিকটা যাবো, ওদের জন্যই ওয়েট করছি বসে। আমরা যার জন্য ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম, আলটিমেটলি এখানে তো আমরা ওয়েটই করছি, যাই এসে লাভটা কী হলো। যাই হোক, ওরা কতক্ষণে আসবে আই ডোন্ট নো, ওদের একটা ফোন করি। বসছি, ওরা বলেছিল 6:30 সময়, ওরা 6টার মধ্যে বাড়ি চলে যাবে, 7টার মধ্যে বেরিয়ে যাবে, এখান থেকেই বেরোতে বেরোতে মনে হয় 7টা 7:30 বেজে যাবে। তারপরে ওরা বাড়ি যাবে, বাড়ি গিয়ে ওখান থেকে লাগেজ নেবে, তারপরে বেরোবে, কারণ ওরা অলরেডি সমস্ত প্যাক করেই বেরিয়েছে, সেটা তো বললামই। তো এখন পায়ের অবস্থা পুরো খারাপ, আমি মানে কোথাও বসলে না, বাবু আসন করে না বসলে আমার ঠিক মানে মনটা ভরে না। তো এখান থেকে যাবো, গিয়ে আজকে একটু মামদের বাড়ি যাব, কারণ আমি আসার পর 2 দিন হয়ে গেছে মামদের বাড়িতে একদিনও দেখা করতে যাইনি। তো এটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে, আমার যাওয়া উচিত মামদের বাড়িতে, মা বারবারই বকাবকি করছে। তো আজকে মেবি এখান থেকে গিয়ে একদম ডিরেক্টলি মামদের বাড়ি চলে যাবো, ওখানেই থাকবো, তারপরে রাত্রে সবার সাথে চলে আসবো, এটাই ইচ্ছা আছে। আর শরীরটাও একদম পারমিট করছে না, মানে পুরো এই জায়গাটা একদম স্টাফি হয়ে আছে একদম, মানে ঠান্ডা লেগে মানে কথা বলতেও অসুবিধা হচ্ছে, মাথা ধরে রয়েছে, চলাফেরা করতেও অসুবিধা হচ্ছে। কিন্তু তার মধ্যে ওই ঘুরতে গেলে আমার সব কিছু ভালো লাগে, সেটা ভালো লাগছে, কিন্তু প্রবলেমটা এটাই যে সেই স্টাফিনেসটা রয়ে গেছে। যাই হোক, বাড়ি একটা ওষুধ নিতে হবে, একটা প্যারাসিটামল না খেলে হবে না। ওরা আসুক, তারপরে এখান থেকে উবের দেখছি 350 টাকার উপরে চাইছে, এটা একটা আরেকটা বাজে ব্যাপার। দেখা যাক কী করে যাবো না যাবো, কারণ এখান থেকে তো বাস যায়, বাসে যাবো না নর্মাল যাবো সেটা জানি না। আর ভাই তো গাড়ি নিয়ে এসছেই, বাট ভাই কত নম্বরে গাড়ি পার্ক করেছে? 4-এ, তার মানে আবার ওই দিকে যাবি তুই? ওদিক দিয়ে তো বেরো যাবো, সবাই ওখান দিয়ে বেরোবো। ও আমরা এই দিকে যাবো না? হ্যাঁ, ডিরেক্টলি এদিক দিয়ে বেরিয়ে গেলেই হয়ে যাবে। আজকেই সবার সাথে দেখা হয়ে গেল, ব্যাস। আজকের পর ওরা সবাই চলে যাবে আবার একা একা। তারপরে এখানে তো কিছু ওকেশনস আছে, তোমরা জানোই, এই চলছে। আমি ওই জায়গাগুলোতে এসেছিলাম, কিন্তু এই পোর্শনটাতে আসিনি। এই পোর্শনটা প্রি ওয়েডিংয়ের জন্য মানে নতুন করে করা, এটা বেশি দিনের মনেও হচ্ছে না। চেঞ্জিং রুম টুম সব আছে এখানে, নেক্সট লেভেল প্রি ওয়েডিং হয়। অ্যাকচুয়ালি অনেক টাকা করে বুকিং নেয় রে, 7-8 হাজার টাকা করে বুকিং নেয়, তাহলে হবে না? আমরা এখন ইকো পার্কের চেঞ্জিং রুম স্পট বলতে যাচ্ছিলাম। ইকো পার্কের কোথায় আছি? ওই 7 ওয়ান্ডার্স যেটা আছে সেইখানটাতে আছে। এখান থেকে আমরা 4 নম্বর গেটে বেরোবো। এই 4 নম্বর গেটে বেরোতে গিয়ে আমাদের হালাত খারাপ হয়ে গেছে, এত ঘুরে লাস্টে আমরা এই জায়গাটায় এসে বসলাম। এখন ভাই একটা সুন্দর জিনিস বলেছে, যে পেছনের ব্যাপারগুলো দেখতে পাচ্ছ, এটা পুরো রাউন্ড করে ঘোরানো। ভাই ওপরে কোথাও দেখতে পেয়েছে শাওয়ার এরিয়া, বলছে এই পেছনে যে দেখতে পাচ্ছ না স্ট্যান্ড করে, ওগুলো অ্যাকচুয়ালি লাইট। ও বলতে চাইছে ওখান থেকে নাকি গোল করে শাওয়ার পরে, মানে ওখানে নাকি স্নান করা যায় গোল করে। সেটা নিয়ে আমার একটা হাসাহাসি করছে, মানে ওর এক্সপেকটেশন ভাবো, এখানে গোল করে ওর বলছে কি তাহলে ওটা রেখেছে কেন, লাইট কেন জ্বলছে না? তা তুই গিয়ে জিজ্ঞেস করে লাইট কেন জ্বলছে না, কত কোয়ারিজ, লাইট কেন জ্বলছে না? বলছে নিচের লাইটগুলো জ্বলছে, ওপরের লাইটগুলো কেন জ্বলছে না?
এবার সেটাকে তো ইকো পার্কের অথরিটির কাছে জিজ্ঞেস করতে হবে। আর মামনদের ফোন করেছিলাম, মামনের ফোনের চার্জ শেষ। এখন কার সাথে ফোন করলে, সোনুর সাথে না, ও বলছে যে আসতে নাকি ওকে 1 কিলোমিটার দেখাচ্ছে, বলছে 15-20 মিনিট লাগবে। আমরা আছে কোথায়, কোন জঙ্গলে 15-20 মিনিট লাগবে? কিন্তু তারপরে এখানে আমরা হেঁটে এসে বুঝতে পারলাম যে সত্যিই অনেকক্ষণ লাগবে। তো ওরা তো অন্য জায়গায় ছিল, ওদের আসতে আরেকটু টাইম লাগবে। আর ভাই 4 নম্বর গেট দিয়েই পার্কিং করেছে, কারণ আমি ওখানে বসে 2 নম্বর গেটের থেকে পার্কিং মানে আমাদের উবের নিচ্ছিলাম, ওখানে 350 টাকা দেখাচ্ছে, মানে বেশি। আর আমি 4 নম্বর গেট থেকে উবের দেখলাম, ওখানে 200 সামথিং দেখাচ্ছে। মানে কখনো কখনো উবের ড্রাইভাররা গলা কাটা দাম বলতে থাকে, মানে ভাবে যে কিছুও বলে দেওয়া যাবে, কিছুও করে ফেলা যাবে। যাই হোক, এখানে এখন একটু ওয়েটিংয়ে আছে, কারণ ওখানে গিয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তার থেকে বেটার এখানে বসে থাকা। তাই জন্য এখানে বসে আছি। খুব টায়ার্ড লাগছে, মানে ভালো লাগছে এই কারণেই, আবার কবে সবার সাথে দেখা হবে, ওরাও আসানসোল চলে যাবে, ভাইয়ের সাথেও খুব একটা দেখা হয় না। তাই ভাইকে বললাম, আমি তো এখানে প্রায় ঘোরাফেরা করি, তুই কলকাতায় আসলে আমাকে ফোন করিস, ওর তো আসা যাওয়া হয়েই থাকে, তো আমরা ঘুরতেও পারবো একটুখানি, এরকমই বললাম। কারণ বেশ ভালো লাগে এই একসাথে ঘোরাফেরা, এইগুলো তো সবাই সবার কাজে বিজি হয়ে যায়, তারপরে যদি এই টুকটাক ঘোরাফেরাগুলোই তো থেকে যায় না। এই ওদের রিলস বানাচ্ছে, ওটা রিলস না, কামরাক মশাটা বুঝতে পেরেছে আমার হাতে ফোন ধর, আমি কিছু করতে পারবো না, তাই হুলটা ফুটে। আরেকটা বস, গুড, একটা কাফি ছিল না, 2-2। ওরা কোথায় এমন পৌঁছালো আর কোথায় চলে গেল? আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওদেরকে খুঁজে পাচ্ছি না। মানে আজকাল কি অবস্থা, পার্কিংয়ে দাঁড়িয়ে ওদেরকে লাইভ লোকেশন পাঠাচ্ছি যে ওরা কোথায় আছে, মানে কি পরিস্থিতি আমাদের, সেটাই ভাবি। মানে লাইভ লোকেশনটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা আমরা আজকে মামুন আর সোনুকে খুঁজে না পেয়ে বুঝতে পেরেছি। ভাই এই যে এখানে দাঁড়ানো, ভাই এখন চলে, ভাই হাই, ও চলে যাবে এখন এখান থেকে একদম ডিরেক্ট বয়সপুর নয়, কাঁচরাপাড়া। আর আমি খাবো না, ওই তোর বাড়ি কল্যাণী নয় রে, তোর বাড়ি কাঁচরাপাড়ায়। সিটি কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্টে কাঁচরাপাড়া কি করে হতে পারে? সেটাও ঠিক, সেটাও ঠিক। এখনো ওরা এসে উঠতে পারেনি। লাইভ লোকেশন নাকি কাজ করছে না, কি অবস্থা? 4 নম্বর গেট লেখা না, দেখো যেখানে আমরা প্রথমে অবশেষে আমাদের সবার সাথে পরিচয় হয়ে গেল, মানে সরি পরিচয় না, আমি ওরা গেট নাম্বার 4 দাঁড়িয়ে। এই এমন বলিস না তোরা, এই যে এই তার কাটা আর ওই আরেকটা তার কাটা, এই দুটো তার কাটার জন্য আমরা এত ব্যর্থ। ও তো আরোই ব্যাপার। তোর কথাটা একটু বল, তুই কি বলিস? 3 নম্বর লেখা রয়েছে, বলছে কি হতেই পারে না 3 নম্বর, এটা 3 নম্বর লেখা ঠিকই, কিন্তু এটাই 4 নম্বর গেট। ভাবো, মানে ও আলাদা লেভেলে। তোরা কি অন্ধ ছিলি যখন পার্কিং করে দিলি? 3 না 4 আমরা আসলে এত তাড়াহুড়োতে ঢুকেছি না, নাম্বারটা 3 4 দুটো। ওইখানে 4 নম্বরে পার্কিংটাতে গেছে, গিয়ে বলছে আমি তো বুঝতেই পারছি না গাড়িটা কোথায় রেখেছিল, আমার তো মনেই পড়ছে না। আমি বলছি আমি আগে তো আসিনি, তো আমি জানি না যে এরপরেও গেট আছে, এটাই 4 নম্বর। ও মানে লেখাটা এরা যে লিখে রেখেছে, পরে দেখেছি। ও তাই 3 নম্বর লেখা রয়েছে, ও বলছে এটা হতেই পারে না, লেখা 3 নম্বর, কিন্তু এটাই এক্স্যাক্টলি 4 নম্বর। ওই পার্কিংটা পুরো আলাদা রকমের। হ্যাঁ, মেন জায়গা না ঘুরে তোমরা বাকি সব থেকে ঘুরবি। বল এত হেডেক দিবে, তাতে কোথায় এবার হেডেকের দোষ, দুটোই তার কাটা, সেটা শেষ কথা না। এখান থেকেই আমাদের সবাই আলাদা হয়ে যাব, মানে সবাই না, একজন আলাদা হয়ে যাব। তারপর ওরা তো বাড়ি অবধি যাবে, গিয়ে তারপর ওখান থেকে ওরা টলিগঞ্জে চলে যাবে। আর আমাদের ডেস্টিনেশন তো বললামই, তো আমরা এখান থেকে উবের বুক করেছি, উবের আসতে চলেছে।